উত্তর কলকাতায় আসলে বা কোনো পুরনো বাড়ি যদি আপনারা দেখতে পান তাহলে দেখবেন এরকম খড়খড়ির জানালা, গেট দিয়ে ঢুকতেই এরকম একটা সিঁড়ি রয়েছে, তারপরে মূল মন্দির। আর প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে বাঁদিকেই পড়বে গর্ভগৃহ। মন্দিরের বাইরে থেকে যখন মন্দিরটা দেখবেন তখন কিন্তু কোনো অংশেই বুঝতেই পারবেন না যে মন্দিরের ভিতরে এত সুন্দর দৃশ্য। এখানে দেখছি মন্দিরের গায়ে টাইলসের ওপর দেবদেবীর এরকম বিগ্রহ তৈরি করা রয়েছে। কলকাতা তথা বাংলার এক একটা রত্ন, এক একটা ঐতিহ্য। চেষ্টা করছি সেসব মন্দিরগুলো, সেই সব রত্নগুলো আপনাদের সামনে তুলে ধরা। কলকাতার আনাচে কানাচে ছড়িয়ে আছে এক একটি রত্ন, এক একটি ঐতিহ্য। সেই সব রত্ন বা ঐতিহ্যের পিছনে জড়িয়ে আছে একটা মস্ত বড় ইতিহাস। আজকের ভিডিওতে এমনই এক ঐতিহ্য, এমনই এক রত্ন আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি। কলকাতার যে অংশে সবথেকে বেশি কালী মন্দির দেখা যায় সেটি হলো উত্তর কলকাতা। উত্তর কলকাতার এত কালী মন্দিরের মাঝেও একটি দুর্গা মন্দির বহু বছর ধরে বিরাজমান। আমি বলছি মা জগৎজননী দুর্গা মন্দিরের কথা। মন্দিরটি বাইরের থেকে দেখলে আপনি বুঝতেই পারবেন না যে এটি একটি মন্দির, আর মন্দিরের ভিতরে কিন্তু চোখ ধাঁধানো কাজ। ভিডিও শুরু করার আগে একটা কথা আপনাদের জানিয়ে রাখি যে এটি একটি পারিবারিক মন্দির, তাই অন্য মন্দিরের মতো কিন্তু এই মন্দিরে আপনি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবেন না। দেব দর্শন করে প্রণাম করে আপনাদের বেরিয়ে চলে আসতে হবে। মন্দিরটা উত্তর কলকাতার কোথায় অবস্থিত, আপনারা যেতে চাইলে কিভাবে যাবেন, সমস্ত কিছু ইনফরমেশন শেয়ার করেছি এই ভিডিওতে। তাই ভিডিওটি একদমই স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, দুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম খাস কলকাতার এক টুকরো মথুরা ও বৃন্দাবন অর্থাৎ কালাচাঁদ মন্দির। এই যে সামনেই রয়েছে কালাচাঁদ মন্দির। দর্শন করে আপনাদের বাঁদিকে 7 থেকে 8 মিনিট মতন হাঁটতে হবে, তাহলেই পড়বে আজকের গন্তব্যস্থল অর্থাৎ মা জগৎজননী মন্দির। আচ্ছা, আমি এই দিক দিয়ে আসলাম অর্থাৎ কালাচাঁদ মন্দির দর্শন করে সামনে দুপা আসার পর পড়বে একটা চৌমাথা, আর এদিকে দেখতে পাচ্ছেন ক্রাইস্ট চার্চ গির্জা। তো এটা হলো রামদুলাল সরকার স্ট্রিট। এই স্ট্রিটটা চৌমাথা থেকে পেরিয়ে সোজা যেদিকে চলে গেছে সেদিকে আমাদের যেতে হবে। চৌমাথা ক্রস করে চলে আসলাম এপারে, আর এই যে রাস্তাটা আপনারা দেখছেন এটি হলো মানিকতলা রোড। তো এই রাস্তা ধরে আমাদের 2 থেকে 3 মিনিট মতো হাঁটতে হবে, তাহলে আজকের মন্দির। পাশেই রয়েছে স্কটিশ চার্চ কলেজ। এই কলেজে পড়ার ইচ্ছা ছিল বাট হয়ে ওঠেনি। তো যাই হোক, গন্তব্যস্থলের দিকে যাওয়া যাক। তো আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কোনো বাড়ি নয়, এটি হলো একটি সুপ্রাচীন মন্দির যা বহু বছর ধরে কলকাতার হেদুয়া পার্কের কাছে বিরাজমান। এটি হলো মা জগৎজননী মন্দির। এটি হলো মন্দিরের একদম সামনের অংশ, আর মন্দিরের যে প্রধান প্রবেশদ্বার উপরে লেখা রয়েছে শ্রী শ্রী জগৎজননী মন্দির। প্রতিষ্ঠা সাল হলো 1278 বঙ্গাব্দ। প্রতিষ্ঠাতা হলেন শ্রী শ্রী জনার্দন সাহা ও মুকুন্দ মুরারি সাহা। তো এখন হয়তো বন্ধ আছে গেটটা। দেখতে পাচ্ছেন রয়েছে কলকাতা হেরিটেজ, এরকম একটা সিম্বল রয়েছে শ্রী শ্রী জগৎজননী টেম্পল বলে। তো পুরো মন্দিরটা কিন্তু বেশ সুন্দর কালার করা। মন্দিরের গায়ে এই যে জানলাগুলো দেখছেন, এই ধরনের জানলা কিন্তু এখন সচরাচর দেখা যায় না। উত্তর কলকাতায় আসলে বা কোনো পুরনো বাড়ি যদি আপনারা দেখতে পান তাহলে দেখবেন এরকম খড়খড়ির জানালা, ঠিক আছে? তো এই বিষয়গুলো কিন্তু দারুণ লাগে, একদম নস্টালজিয়া ফিল আসে। গবেষকরা বলেন এই খড়খড়ি ব্যাপারটা নাকি চালু ছিল প্রায় মধ্যযুগ থেকে। সেকালে কাঠের তৈরি এই খড়খড়ির ব্যবস্থা ছিল বাড়ির ছাদে। উদ্দেশ্য ছিল বাড়ির ভেন্টিলেশন বা হাওয়া চলাচলকে নিয়ন্ত্রণ করা। ধীরে ধীরে বিবর্তিত হয়ে খড়খড়ি শেষ পর্যন্ত পরিণত হয়েছে বাড়ির দরজায় এবং জানালায়। এই খড়খড়ি শুধু আলো বা বাতাসকেই নিয়ন্ত্রণ করে না, বৃষ্টির ছাট ঘরে ঢোকা থেকেও বাধা সৃষ্টি করে। সমান্তরাল কাঠের পাতগুলো বন্ধ হয়ে একটার পর একটা এমনভাবে সাজানো থাকে যে বৃষ্টির ছাট ঘরে ঢুকতেই পারে না। জমিদার বাড়ি তো বটেই, বিভিন্ন বসতি বাড়িতেও এই ধরনের খড়খড়ি জানলা বা দরজা আপনারা দেখতে পারবেন। বিশেষ করে উত্তর কলকাতার প্রায় সমস্ত পুরনো বাড়িগুলিতেই এই খড়খড়ির জানালা ও দরজা আজও দেখা যায়।
মন্দিরের বাইরেটা তো আপনাদের দর্শন করালাম, বাইরেটা দেখে মনে হয় যে একদম সাধারণ কোনো বাড়ি, কিন্তু এটি কিন্তু একটা মন্দির। তো চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। গেট দিয়ে ঢুকতেই এরকম একটা সিঁড়ি রয়েছে, তারপরে মূল মন্দির, আর দুদিকে এরকম বারান্দা মতন করা রয়েছে। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। আর প্রবেশ পথের শুরুতে উপরের দিকে একটা বিশাল বড় ঘড়ি রয়েছে। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে বাঁদিকেই পড়বে গর্ভগৃহ। ঠিক আছে, দেখতে পাচ্ছেন গর্ভগৃহ এখন বন্ধ আছে, একটু পরে খোলা হবে। আর গর্ভগৃহের সামনে খুব সুন্দর এরকম নাট মন্দিরের মতো অংশ রয়েছে। আর এই নাট মন্দিরে প্রচুর এরকম ফটো ফ্রেম রয়েছে। আর যে পিলারগুলো রয়েছে, পিলারগুলো ওপরের দিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এরকম কারুকার্য করা, দারুণ লাগলো। ঘড়ি কাটায় বাজে এখন 4:30, আর এখনই গর্ভগৃহ খোলা হচ্ছে। আর সামনেই রয়েছে অপরূপ সুন্দর অসাধারণ মা জগৎজননী। মা জগৎজননীর যে বিগ্রহ সেটি কিন্তু এক কথায় অনবদ্য। দেখতে পাচ্ছেন মায়ের বিগ্রহ এবং মায়ের আশেপাশে থাকা দেবদেবীদের বিগ্রহ অষ্টধাতু দ্বারা নির্মিত। মায়ের পিছনে যে চালচিত্রটি আছে সেই চালচিত্রে অসাধারণ অনবদ্য পটচিত্র তৈরি করা। আর সেই পটচিত্রে বহু দেবদেবীর ছবি রয়েছে, যেমন রয়েছে শিব পার্বতীর ছবি, যেমন রয়েছে রাধাকৃষ্ণের ছবি, তেমনই রয়েছে ভগবান বিষ্ণুর ছবি। আর এই যে চালচিত্র, এর উপরের দিকটা ময়ূরের পেখম বিশিষ্ট, তো অসাধারণ লাগতো। ঠিক আছে, মায়ের যে আকার সেটি কিন্তু বেশি বড় নয়, খুবই ছোট, কিন্তু খুব সুন্দর করে তৈরি করা। মন্দিরের বাইরে থেকে যখন মন্দিরটা দেখবেন তখন কিন্তু কোনো অংশেই বুঝতেই পারবেন না যে মন্দিরের ভিতরে এত সুন্দর দৃশ্য। ঠিক আছে, চোখ জুড়ে যাচ্ছে। যেমন বর্ণ মানে যেমন রং মন্দিরের ভিতরটা, তেমনই আলোকসজ্জা রয়েছে। একটু পরে যখন এই ঝাড়বাতিটা জ্বালাবে, এই ঝাড়বাতির আলোয় পুরো মন্দিরটা আলোয় আলোকিত হয়ে যাবে। আরও কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে মন্দিরটা, সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এতদিন পর্যন্ত আমি দেখে এসেছি মন্দিরের গায়ে বিভিন্ন বিগ্রহ তৈরি করা বা চিত্র তৈরি করা, কিন্তু এখানে দেখছি মন্দিরের গায়ে টাইলসের ওপর দেবদেবীর এরকম বিগ্রহ তৈরি করা রয়েছে। এদিকে রয়েছেন শ্রী রামচন্দ্র এবং মা সীতা, এদিকে আছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ, আর এদিকেও শ্রীকৃষ্ণের একটি ছবি ফুটিয়ে তোলা হয়েছে, খুব সুন্দর। এদিকে রয়েছে শ্রীকৃষ্ণের কালিয়া নাগ দমনের সেই দৃশ্যটি, দারুণ লাগলো। সাহাবাড়ির এই মন্দিরে শারদীয়া দুর্গাপুজোর বিশেষ কোনো প্রচলন নেই, তবে পারিবারিক নিয়ম মেনে চৈত্র মাসে ধুমধাম করে বাসন্তী পুজো হয় প্রতি বছর। মাঘী পূর্ণিমার পরের সংক্রান্তিতে উদযাপন করা হয় মা জগৎজননীর জন্মযাত্রা দিবস, যা এই মন্দিরের প্রতিষ্ঠা দিবসও বটে। গর্ভগৃহে আছেন নারায়ণশিলা, তাই ঝুলন দোলযাত্রা, রাস ইত্যাদি উৎসবও বড়সড় করে উদযাপন করা হয়। বাসন্তী পুজোয় ষষ্ঠী থেকে দশমী মা সাজেন রাজবেশে। মন্দিরের পুরোহিত থেকে ঢাকি প্রত্যেকেই বংশ পরম্পরায় নিযুক্ত আছেন। বাসন্তী পুজোর সময় এই মন্দিরে অন্নভোগের রীতি নেই, তাছাড়া রান্না করে ভোগ দেওয়ারও কোনো প্রচলন নেই। বিশেষত শুকনো ভোগ নিবেদন করা হয় মা জগৎজননীকে। ভোগের আয়োজনে থাকে নানান রকমের মিষ্টি, ক্ষীর ও ফল, তবে রসের মিষ্টি দেওয়া হয় না মাকে, সাধারণত থাকে সন্দেশ জাতীয় মিষ্টান্ন। শেষমেশ অবশ্যই ধন্যবাদ জানাতে হয় পরিবারের সকল সদস্যকে, যারা এত বছর পুরনো এই রীতি, এই পুজো, ঐতিহ্য, আচার অনুষ্ঠানকে ভক্তি ও নিষ্ঠার সাথে পালন করে আসছেন। এই যে মন্দিরগুলো আপনারা দেখছেন, এগুলি কিন্তু কলকাতা তথা বাংলার এক একটা রত্ন, এক একটা ঐতিহ্য। চেষ্টা করছি সেসব মন্দিরগুলো, সেই সব রত্নগুলো আপনাদের সামনে তুলে ধরার। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আর সাপোর্ট কী করে করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে। সন্ধে হয়ে এসেছে আর বাইরের থেকে মন্দিরের ভিতরে যে লাইটগুলো সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি, আর দুর্ধর্ষ লাগছে। ঠিক আছে, দারুণ লাগছে ভিতরে অ্যাটমসফিয়ারটা। তো বাইরে থেকে আপনাদের দেখে দিচ্ছি, দেখুন। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরের লেফট সাইডে। এটি দেখতে পাচ্ছেন মূল মন্দির, লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, কতটা সুন্দর লাগছে। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক।
মন্দিরটা যে ভিতর থেকে এতটা সুন্দর সেটা বাইরের থেকে একদমই বোঝা যায় না। বাইরের থেকে দেখলে মনে হয় যে একটা সাধারণ উত্তর কলকাতার কোনো বাড়ি। উত্তর কলকাতার এই দুর্গা মন্দির অর্থাৎ মা জগৎজননী মন্দিরটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।